দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যে কথা বললেন যে এই মানুষগুলোকে ভারত ছাড়া করা, এটা কি শুধু কথার কথা, না এর পেছনে গভীর গভীরতম ষড়যন্ত্র রয়েছে? এটা একটা পরিকল্পনা। এমনকি গতকাল প্রধানমন্ত্রী বলেছেন অনুপ্রবেশকারীদের 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোটের মধ্যে রাজ্য তথা ভারত ছাড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়ে মোদি বলেছেন সেটা না হলে 4 তারিখের পরে তাদের শাস্তি হবে। साथियों, आज बनगांव से मैं डंके की चोट पर घुसपैठियों को चेतावनी देना चाहता हूं। जो भी अवैध तरीके से बंगाल में घुस आया है, जो फर्जी डॉक्यूमेंट लेकर यहां रह रहा है, वो 29 अप्रैल से पहले बंगाल और हिंदुस्तान छोड़ दे, वरना 4 मई के बाद हर घुसपैठियों को खदेड़ा जाएगा, हर घुसपैठियों को खदेड़ा जाएगा। আপনারা দেখছেন ভয়েস অব বহুজন, আমি শরদিন্দু বিশ্বাস। আপনারা জানেন যে বাংলায় নির্বাচন শুরু হয়েছে। নির্বাচনের দুটো ফেজে, প্রথম ফেজ শেষ হয়েছে 23 তারিখে এবং 29 তারিখে শেষ ফেজ। 4 তারিখে আমাদের বাংলায় যে নির্বাচন হবে তার ফলাফল আমরা পাব। কিন্তু এই নির্বাচনকে ঘিরে অসংখ্য অসংখ্য প্রশ্ন, অসংখ্য রকমের বিভ্রান্তি আমরা দেখতে পাচ্ছি। এই বিভ্রান্তিটা কিন্তু শুরু হয়েছিল 2019-এ পার্লামেন্টে সিএএ যখন পেশ করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তখন তিনি একটা ক্রোনোলজি বোঝাচ্ছিলেন। সেই ক্রোনোলজি বোঝাতে গিয়ে তিনি বলছিলেন প্রথমে সিএ হবে, তারপরে এনপিআর হবে, তারপরে এনআরসি হবে। কিন্তু দেশের জনগণ তার এই চালাকি বুঝতে পেরে এগুলো করতে দেয়নি। বাংলাতে এই এসআইআর প্রক্রিয়া করতে গিয়ে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার অদ্ভুত অদ্ভুত কিছু ফর্মুলা নিয়ে এসেছেন। তিনি প্রথমে এআই ব্যবহার করেছেন, তারপরে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে মানুষের নাম বাদ দেওয়া হয়েছে এবং তাদেরকে অ্যাডজুডিকেশন এবং ডিলিশন করে দেওয়া হয়েছে। এই সংখ্যা প্রায় কোটির উপরে মানুষে এই সর্বনাশ করেছেন তিনি। তারপরে গঠন করা হয়েছে ট্রাইব্যুনাল, কিন্তু সেখানেও যারা ছাড় পাচ্ছে তারাও ভোটার তালিকায় তাদের নাম উঠছে না। ইতিমধ্যেই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই যাদের নাম বাদ গেছে তাদেরকে ডিপোর্ট করা হবে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে দেশ থেকে। তো এই বিষয় নিয়ে আজকে ভয়ঙ্কর রকমের যে আক্রমণ, যে দখলদারিত্ব, সেই দখলদারিত্ব নিয়ে যারা হানাদাররা ঝাঁপিয়ে পড়েছে তারা কি ধরনের বাংলাকে অপমান করছে এবং বাংলার মানুষের নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদেরকে দেশহীনে পরিণত করে দিচ্ছে, এই বিষয়ে আলোকপাত করার জন্য আপনাদের মধ্যে এসেছেন স্বনামধন্য উদ্বাস্তু আন্দোলনের পুরোধা পুরুষ এবং সাহিত্যিক কপিল কৃষ্ণ ঠাকুর। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলেছেন। অনুপ্রবেশের প্রসঙ্গ শুধু স্বরাষ্ট্রমন্ত্রী আনেননি, বিজেপির সব নেতাই আনছেন। এমনকি গতকাল প্রধানমন্ত্রী যে বক্তৃতা করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীও যে বক্তৃতা করেছেন, তারা দুজনেই এই প্রসঙ্গটি তুলেছেন, অনুপ্রবেশকারীর প্রসঙ্গটি তুলেছেন। আমার কাছে একটি বিখ্যাত দৈনিক পত্রিকা আমার হাতে এক্ষুনি রয়েছে,
আমি কয়েকটা লাইন পড়ে শোনাই সেখান থেকে। অনুপ্রবেশকারীদের 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোটের মধ্যে রাজ্য তথা ভারত ছাড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়ে মোদী বলেছেন, সেটা না হলে 4 তারিখের পরে তাদের শায়েস্তা করবে। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন, তারপরেই তিনি বলছেন 5 তারিখে বিজেপির সরকার এলে বেছে বেছে সব অনুপ্রবেশকারীকে তাড়ানো হবে। যাদের নাম কাটা গিয়েছে, বিজেপি সরকার ক্ষমতায় এসে সেই প্রত্যেক মতুয়া ভাইয়ের নাম ফেরানোর কাজ করা হবে। এটা আবার তিনি বলছেন। এইখানে হচ্ছে যে সংকটটা, সেটা হচ্ছে যে আমরা ইতিপূর্বে তার মুখেই শুনেছি যে যাদের নাম বাদ গেছে তাদের সবাইকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে, তাড়িত করা হবে অথবা জেলে পোড়া হবে। আজকে ভোটের সময় এসে বলছেন যে ফিরে এলে তাদের নাম আবার ফেরানোর কাজ করা হবে। তো আমরা প্রশ্ন নিশ্চয়ই করতে পারি যে নামটি কাটা হলো কেন, ঠিক মতুয়া ভাইদের নামটি কাটা হলো কেন, বা উদ্বাস্তু যারা ভারতবর্ষে বসবাস করবেন বলে চলে এসছেন এখানে, তাদের নাম কেন কাটা হলো। দ্বিতীয় প্রশ্ন যেটা, অনুপ্রবেশকারী বলতে তারা কি বোঝেন, এই ব্যাপারটাও আমাদের কাছে খুব পরিষ্কার হতে হবে। একদম পরিষ্কার নয়, একদম পরিষ্কার নয়। অনুপ্রবেশকারী তা বলতে তারা কি বোঝেন সেটা তারা কিন্তু ঠিকই বারবার করে বলছেন। কারণ যখন অমিত শাহজি ইতিপূর্বে বলেছিলেন 2 কোটি অনুপ্রবেশকারী আছে, এই 2 কোটি অনুপ্রবেশকারী মানে তো মুসলমান নয়। বাংলাদেশের 2 কোটি মুসলমান ভারতবর্ষে আসেনি, একদম নয়। কিছু যারা খুব শ্রমজীবী মানুষ যারা আসে আবার তারা খেয়ে চলে যায়, অথবা কিছু কিছু এখানে হয়তো দীর্ঘকাল রয়েও গেছে, সেটি তদন্ত সাপেক্ষ, সেটি সরকারের কাজ সেগুলো দেখা। কতজন রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমান বাদ গেছে এটা যখন বলা হচ্ছে, তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন সেটা আমি জানি না, সেটা বলতে পারবেন, নির্বাচন কমিশন বলতে পারবেন। আবার নির্বাচন কমিশনকে যখন একই প্রশ্ন করা হচ্ছে, তারা বলছেন এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বলতে পারবে। এটা অপ্রাসঙ্গিক বলছে। অর্থাৎ কেউই তারা জানেন না কতজন রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমান বাদ গেছে অথবা ধরা পড়েছে এই তালিকার মধ্যে। কিন্তু আমরা এটা জেনে গেছি যে লক্ষ লক্ষ উদ্বাস্তু এবং যদি মতুয়া বলেন আপনি, লক্ষ লক্ষ মতুয়ার নাম বাদ গেছে। ঠিক ঠিক। কতজন রোহিঙ্গা বাদ গেছে জানি না, কিন্তু কতজন উদ্বাস্তু বাদ গেছে তাও জানি, কতজন মতুয়া বাদ গেছে সেটাও জানি। এবং এখানে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তেমন মানুষদেরও নামও বাদ গেছে। আচার্য নন্দলাল বসুর নাতি, তার মতো বিখ্যাত মানুষ, তার নাতির নাম বাদ গেছে। মাননীয় সুপ্রিম কোর্টের অন্যতম বিচারপতি মহামান্য জয়মাল্য বাগচি, তার নামের আমরা জানি যে সেটা নিয়েও একটা অ্যাডজুডিকেশনে তাকে ফর্ম ফিল আপ করতে হয়েছে, তথ্যগত অসঙ্গতির দায়ে তাকেও ভুগতে হয়েছে। ফলে এটি কোনো শুধু মতুয়া নয়, নমশূদ্র নয়, রাজবংশী নয়, বাঙালি উদ্বাস্তু নয়, সমগ্র পশ্চিমবঙ্গবাসীর ক্ষেত্রে এটি একটি যন্ত্রণাদায়ক ব্যাপার। আমাদের এখানে এখন নির্বাচন চলছে। সেই নির্বাচনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস যেমন এসছেন, তেমনি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও এসছেন। এই যে দেবেন্দ্র ফডনবিস, তার রাজ্য মহারাষ্ট্রে এখনো নদিয়া জেলার 2 জন যুবক, 2 ভাই, তারা হচ্ছে নির্মল বিশ্বাস ও মণিশঙ্কর বিশ্বাস, নদিয়া, তারা এখনো 1 বছরের উপরে তারা এখনো মহারাষ্ট্রে জেলে রয়েছে। তাদের অপরাধ যে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করে। এটা কিন্তু মুসলিম তো নয়, বুঝতেই পারছেন, এরা মতুয়া ঘরের মানুষ, তারা সেটা বলেছিল, তাদের কাছে মতুয়া কার্ডও ছিল। তো তারা 1 বছরের উপরে মহারাষ্ট্রের জেলে রয়েছে।
স্বরাষ্ট্র দপ্তরের একজন মন্ত্রী ঠাকুরনগরে এসে অনলাইনে তিনি ঘোষণা করে দিলেন যে মতুয়া কার্ড যদি থাকে তাহলে সেই মতুয়া কার্ড দেখে আপনারা যে সমস্ত সমস্যার কথা বলছেন, বিভিন্ন জায়গায় ধরপাকড় হচ্ছে ইত্যাদি, মতুয়া কার্ড হলে আর ধরপাকড় হবে না। তা সত্ত্বেও কি করে এটা হলো? না, সে প্রশ্নের জবাব তো তারা দেবেন। আমরা শুধু তথ্যগুলো তুলে ধরতে পারি যেটা ঘটছে। এবং আমি যেটা বলছিলাম যে সম্প্রতি পুনেতে 15 জনকে জেলে ঢোকানো হয়েছিল, তারপরে তারা জামিন পেয়েছে। তাদের কিন্তু তাদেরও বাংলাদেশে অনুপ্রবেশকারী হিসেবে জেলে ঢোকানো হয়েছে। অর্থাৎ অনুপ্রবেশকারী বলতে তারা মুসলমান বুঝছেন না, রোহিঙ্গা বুঝছেন না, তারা বাঙালি হিন্দুদেরও বুঝছেন। এটা আমাদের বুঝে নিতে হবে। হিমন্ত বিশ্ব শর্মা, আমরা জানি যে বহুবার তিনি আসাম থেকে নোটিশ পাঠিয়েছেন উত্তরবঙ্গের বিশেষত রাজবংশী সমাজের মানুষদের কাছে। সেই নোটিশগুলো এসছে, তারা অনুপ্রবেশকারী, তাদেরকে হাজিরা দিতে হবে, সেখানে গিয়ে প্রমাণ করতে হবে তারা ভারতীয়। আরেকটু আগে যদি চলে যাই, গত বছর জুলাইয়ের একদম প্রথম দিকে সংবাদপত্রে একেবারে ছবি দিয়ে খবরও বেরিয়েছিল, লখিমপুর জেলায় ঠিক 218টি হিন্দু পরিবারের উপরে আনা হয়েছিল। তাদের ফসলের ক্ষেত, এমনকি বীজ ধান অব্দি, সেটা 21টা বুলডোজার নামানো হয়েছিল। ঠিক 400-500 পুলিশ নামানো হয়, 21টা বুলডোজার নামিয়ে সবকিছু চুরমার করে দেওয়া হয়। তারা তো কেউ রোহিঙ্গাও ছিলেন না, বাংলাদেশি মুসলমানও ছিলেন। ঠিক এই যে কাজগুলো হয়েছে, সেখানে সব কিন্তু মতুয়া সমাজের মানুষ বা উদ্বাস্তু সমাজের মানুষ, রাজবংশী সমাজের মানুষ, বাঙালি হিন্দু অংশের মানুষ। তাহলে তাদের কিন্তু অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তাহলে এই যে যারা বলছেন আজকে যে 5 তারিখের পরে অনুপ্রবেশকারীদের বহিষ্কার করব, আমাদের তো চিন্তা হচ্ছে সমস্ত অনুপ্রবেশকারীদের এখান থেকে তাড়ানো হবে। 4 তারিখের পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই কথা শুনে সামনে যারা বসেছিল সমস্ত মতুয়া এবং যারা উদ্বাস্তু ছিন্নমূল, যারা এখানে শরণ নিয়েছে, তারা হাততালি দিয়েছে। তারা বুঝতেও পারেনি যে তাদের সরাসরি করে মোদি বলছেন তোমরা অনুপ্রবেশকারী। একেবারেই তাই। এই যে তালিকাটি দেখুন, সব থেকে বেশি বাদ গেছে মতুয়া। তারা অ্যাডজুডিকেশনের এবং ডিলিশনের আওতায় এসেছে এবং এই মানুষগুলো ট্রাইব্যুনালে গিয়ে কি করে তাদের নাম আবার ভোটার তালিকায় আনতে হবে তার প্রক্রিয়া জানে না। আমি এর সঙ্গে আরেকটু যোগ করি, এসআইআর এ যাদের নাম বাদ গেল তাদের লড়াইটা তো রইলই। কিন্তু আপনি ভাবুন, যারা সিএ তে অ্যাপ্লাই করেছে, কয়েক লক্ষ মানুষ অ্যাপ্লাই করেছে, তার মধ্যে এ পর্যন্ত খুব আঙ্গুলি গোনা কয়েক হাজার লোক, যা আমরা জানতে পারছি, খুবই সামান্য পেয়েছে। আর সিংহভাগ মানুষ, মানে এখনো অব্দি বোধহয় 5-6% উপরে পায়নি। তো আপনি ভাবুন, যারা পাচ্ছে না বা পাবে না, তারা তো নিজেরা ডিক্লারেশন দিয়ে বসে আছেন যে তারা বাংলাদেশি। একদম একদম। এবারে যারা এই সিএ থেকে বাদ পড়বেন, এসআইআর থেকে বাদ পড়বেন আমরা তো বুঝলাম, যারা সিএ থেকে বাদ পড়বেন এবং নিজেদের অনুপ্রবেশকারী ঘোষণা দিয়ে বসে রয়েছেন, মানে বাংলাদেশি ঘোষণা করেছেন, ঠিক উইদাউট ভ্যালিড ডকুমেন্ট এসছেন, তাদের ভবিষ্যৎ কি হবে? একই সঙ্গে কিন্তু এটা যুক্ত এই প্রশ্নটা। অর্থাৎ এসআইআর এর বাদ প্লাস সিএ এর বাদ, সিএ তে যারা অ্যাপ্লাই করেছে, সব মিলিয়ে কি দাঁড়াবে? 1990 এবং তার পরবর্তীকালে 2000 সালের পরবর্তীকালে আসা মানুষজন, তারা এই দিকটাই বেশি উল্লেখিত হচ্ছে বেশি। হ্যাঁ, তারাই আজকে মানে এই জাতীয় প্রতিশ্রুতিকে তারা খুব মান্যতা দিচ্ছেন, অথবা হঠাৎ করে আবেগপ্রবণ হয়ে পড়ছেন, হাততালি দিচ্ছেন, বিচার বিবেচনা করছেন না। আবার তার আগেই যারা এসছেন বহু পুরনো, তারা কিন্তু এর বিপরীত। তারা কিন্তু বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে এটাকে সমালোচনা করে এটাকে বোঝার চেষ্টা করছে।
একেবারে তাই। এই এই যে এই তফাৎটা এটা কেন হচ্ছে আমি জানি না, কিন্তু এটা হচ্ছে যে এই যে অনুপ্রবেশকারী তারা যে বলছেন, ততক্ষণ অবধি আমি তাদের কথার কোনো মূল্য দেব না যতক্ষণ পর্যন্ত তারা 2003 সিটিজেনশিপ অ্যাক্ট, যেটা এখন আর 2003 তো নয়, এখন সেটা 1955 হিসেবেই পরিগণিত হয়। 2003-এর যে অ্যামেন্ডমেন্ট, ইলিগাল মাইগ্রান্ট ইলিগাল means a foreigner who has entered into India without a valid passport or other travel document and such other documents or authority as may be prescribed by or under any law in that behalf ইত্যাদি ইত্যাদি। এই যে আমি একেবারে আইনের বই ঠিক খুলে ঠিক নিয়ে- ঠিক ঠিক হ্যাঁ? ঠিক বইটি ঠিক। কেন? কারণ হচ্ছে এই যে আইনটা রয়েছে, এই আইনটা বলছে যারা ভ্যালিড ডকুমেন্ট নিয়ে ভারতবর্ষে আসেনি তারা সকলেই অনুপ্রবেশকারী, যতক্ষণ পর্যন্ত এরা 2003-এর অ্যামেন্ডমেন্টের এই ধারাটা 1/B, হ্যাঁ 1B এইটা যতক্ষণ তারা না তুলছেন ততক্ষণ পর্যন্ত তারা যা বলছেন সবকিছু আমি বলবো মিথ্যা বলছেন। কয়েকদিন আগে আমরা প্রায় গোটা 10 এই যারা কার্ডটি পেয়েছে, সার্টিফিকেট পেয়েছে, বিশেষ করে রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়েছে এবং ন্যাচারালাইজেশন সার্টিফিকেট পেয়েছে, তাদের প্রত্যেককেই মানে ডিভোটার করা হয়েছে, বাদ দিয়ে দেওয়া হয়েছে। তারা ওটা দেখ, আবার মানে পাসপোর্টও কেড়ে নেওয়া হয়েছে, পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছে এবং ওই ডকুমেন্ট দেখিয়ে যখন পাসপোর্ট অফিসে গেছে আমার কাছে মেসেজ করেছে যে পাসপোর্ট অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাদের বের করে দিয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস আপনি ভাবুন যে যাদের মহারাষ্ট্রে গেলে আজকে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে যে হিন্দু যুবকদের ওখানে বসে জেলে ঢোকানো হচ্ছে বা আসামে ঢোকানো হচ্ছে অথবা বুলডোজার চালিয়ে দেওয়া হচ্ছে, তারাই পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন হলে তারা কি এখানে ওই অংশের মানুষদের জেলে ঢোকাবে না বা তাদের বাড়িতে বা তাদের জমিতে বুলডোজার চালাবে না? এই ভাবনাটা কি আমাদের মাথায় আসছে? 2019-এ যে অ্যামেন্ডমেন্ট এলো, যদি তারা এতই দরদি হবে তাহলে ওই যে দুটো জায়গায় যেখানে গন্ডগোল রয়েছে সেখানে তারা বলেই দিতে পারতো যে 2019 পর্যন্ত যারা যারা তাদের নামও বলতে পারতো, তাদের ধর্মও বলতে পারতো, সবকিছু বলতে পারতো, যারা এই দেশে এসেছে তারা ভারতের নাগরিক। এই কথাটা বলতে অসুবিধা ছিল কি? তাতে কোনো অসুবিধা ছিল না এবং আমাদেরও আপত্তি থাকতো না। আমি বিশ্বাস করছি আপনাদের যে আপনারা খুবই উদ্বাস্তু দরদি, খুবই হিন্দু দরদি, খুবই মতুয়া দরদি, কিন্তু অনুগ্রহ করে আগে ঘোষণা করুন, সরকারি গেজেট জারি করুন যে আমরা ওই আইনের ওই ধারাটা 2(1)(b) খারিজ করছি এবং এই মানুষগুলো ইল্লিগাল নয়, এরা দেশের নাগরিক হিসাবে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। একদম, তাহলে তো মিটে যায় না? ততক্ষণ তো আমি অন্তত বিশ্বাস করতে পারবো না। একদম। আমার কাছে তো আমার স্বার্থের থেকে বড় হচ্ছে বৃহত্তর সমাজের স্বার্থ, উদ্বাস্তুর স্বার্থ, মতুয়ার স্বার্থ, আদিবাসীর স্বার্থ, রাজবংশীর স্বার্থ, একদম নিম্ন বর্গীয় মানুষের স্বার্থ, যারা প্রান্তিক মানুষ, সংখ্যালঘু মানুষ, যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, তাদের তো বাংলাদেশি বলে তার আবার কোনো হক নেই কারণ। অবিভক্ত ভারত তাদের পূর্বপুরুষের দেশ, তারা মনে করেছে এই দেশে বাস করলে সে তার জীবন জীবিকা, তার পরবর্তী প্রজন্ম সুখে শান্তিতে বাস করতে পারবে। না না, সে তো ভারতবাদী, সে তো ভারতীয় জাতীয়তাবাদী, সেই জন্য সে পাকিস্তানের কাছে যায়নি। অবশ্যই সে তো প্রথম প্রশ্নে সে পাস। আজকে যেহেতু অনুপ্রবেশকারীর প্রসঙ্গ উঠেছে, আবার নতুন করে মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে প্রসঙ্গ উঠেছে, আমি বলতে চাই যে এই ঠুনকো প্রতিশ্রুতি, এই হালকা প্রতিশ্রুতি অথবা প্রতিশ্রুতির এই যে গ্যাস বেলুন, এর সত্যি কোনো বাস্তবতা নেই। এটা আসলেই একটু গ্যাস বেলুন, কিন্তু ওই প্রকৃত সত্য তারা বারবার করে উচ্চারণ করছেন যে যারা
অনুপ্রবেশকারী তাদের আমরা এখান থেকে বাদ দেবো। যাদের নাম বাদ গেছে বলেছেন, কিন্তু তিনি একবার বলেন একদম যে যাদের নাম পরিষ্কার বাদ বলে গেছে, দিয়েছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার করে বলে দিয়েছেন যাদের নাম বাদ গেছে তাদের এই ভারত থেকে বিতাড়িত করা হবে। তাদের মধ্যে বলেননি যে হিন্দুদের রেখে বাকিদের বাদ দেওয়া হবে, না, মানে বিতাড়িত করা হবে, এটা বলেননি। আদিবাসীদের বাদ দিয়ে বিতাড়িত করা হবে, এটা বলেননি। সুতরাং প্রশ্নটা তো রয়েছে, এবং আমার মনে হয় যে আবেগ দিয়ে নয়, খুব বুদ্ধি দিয়ে এই বিচারটা আমাদের করতে হবে।